আসসালামু আলাইকুম। আজকের রাত্রিকালীন ক্লাসে আমরা পিআরবির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে অভিনন্দন জানাই আজকে নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ। তিনি আজকে পদায়ন হয়েছেন। আমাদের জনাব আলী হোসেন ফকির স্যার, অতিরিক্ত আইজিপি আর্ম পুলিশ ব্যাটালিয়ন, স্যারকে অভিনন্দন। আমরা আশাবাদী স্যারের মাধ্যমে বাংলাদেশ পুলিশ এগিয়ে যাবে এবং আমাদের পুলিশ যারা খুন হয়েছে তাদের বিচারের বিষয়টা স্যার বিবেচনায় নেবেন এবং যে সকল পুলিশ সদস্য ইতিমধ্যে সিনিয়র অফিসারগণ বিভিন্নভাবে বঞ্চিতের মতো আছেন, সংযুক্ত হিসেবে আছেন, কিংবা যাদেরকে আমরা আসলে একেবারে কোণঠাসা করে রেখেছি ইচ্ছাকৃতভাবে বিগত 18 মাসে, এই বিষয়গুলো স্যার দেখবেন এবং পুলিশ বাহিনীতে যে সকল কুচক্রী আছেন, যারা কিনা খারাপ আছেন, তাদেরকেও যেন বিষয়টা সেভাবেই দেখেন। এছাড়া যে সকল পুলিশ খুন করেছে, খুনি পুলিশের বিচার হোক, এটা আমরা চাই, সব সময় আমরা চাই। তো স্যারের কাছে আমাদের অনুরোধ থাকবে, বাংলাদেশ পুলিশ একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে ভালো মন্দ মিলেই আমাদের সদস্যরা আছে, সবাইকে যেন স্যার সেই দৃষ্টিতে দেখেন যাতে কিনা বাংলাদেশ পুলিশ আবার গৌরবের সাথে তাদের দায়িত্বটা পালন করতে পারেন। যাই হোক, স্যারকে আবারও অভিনন্দন। আমরা আজকে যেটা আলোচনা করতে চাচ্ছি সেটি হলো পিআরবি। তো পিআরবির সর্বশেষ যেটা আমরা আলোচনা করেছিলাম, পিআরবির 120, এই পিআরবির 120টা সবসময় আমরা ভুল হিসেবে দেখে চলে আসছি এবং ভুল বুঝেছি। এটা কিন্তু আমাদের সংশোধন করতে হবে। যেমন আমাদের এখানে ওবায়দুল্লাহ সারা জীবন তো মনে করে আসছে যে পিআরবি 120 হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা আমলযোগ্য অপরাধের সংবাদটা কিভাবে অবগত করব, কোন আইন বলে অবগত করব। আসলে বিষয়টি তা নয়। এই আমাদের থানায় কিংবা বিভিন্ন পুলিশ স্টেশনে যখন সিনিয়র কর্মকর্তাগণ যান, গিয়ে যখন তারা জিজ্ঞাসা করেন যে তোমাদের থানায় কয়টা মামলা হয়েছে, কোন ধরনের মামলা হয়েছে, কি মামলা তোমরা নিষ্পত্তি করেছো, তোমার এখানে যারা অভিযোগ নিয়ে আসে তারা যেন ফিরে না যায়, তারা যেন সুবিচার পায় এবং সেটা যথাযথভাবে লিপিবদ্ধ করা হচ্ছে কিনা, এটাই কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দেখার বিষয়টি উল্লেখ করা হয়েছে পিআরবি 120 বিধিতে। এবং এটাও বলেছে যে আহ, ছোটখাটো যে অপরাধগুলো আছে সেগুলো তদন্ত পরিহার করে জনগণকে পুলিশের প্রতি আস্থা আনার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে, অর্থাৎ সিআরপিসির 157 ধারা ব্যাপকভাবে প্রয়োগ করার কথা বলা হয়েছে। আহ, তো এই পিআরবি 120 আমরা আলোচনা করেছি, আমরা চলে আসি পিআরবি 121। পিআরবি 121-এর বক্তব্যটা হলো পুলিশ অফিসারগণ পরস্পরকে সাহায্য করবে। আসলে এক পুলিশ আর এক পুলিশকে সবসময় সাহায্য করবে। তো এটা যদি আইনে উল্লেখ করা না থাকে, একটা নির্দেশনা দেয়া না থাকে, তাহলে কখনোই এক পুলিশ আর এক পুলিশকে সাহায্য সহযোগিতা করবে না। পিআরবি 121-এ বলেছে যে সহযোগিতা চাওয়া মাত্রই, এখন যদি খারাপ কাজে সাহায্য চায় তাহলে কি পুলিশ সাহায্য করবে না। অর্থাৎ এখানে বলা হয়েছে যুক্তিসঙ্গত বা প্রয়োজন দেখা দিলে এক পুলিশ অফিসার অন্য আরেকজন পুলিশ অফিসারকে সর্বোত্তম সাহায্য সহযোগিতা করবেন। এই অফিসার বলতে কিন্তু ওই র্যাঙ্কধারীর কথা বলা হয়নি, সবার কথা বলা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি পুলিশ সদস্য। একজন পুলিশ সদস্য যুক্তিসঙ্গত কারণে যখন আরেকজন পুলিশ সদস্যের নিকট সাহায্য সহযোগিতা চাইবেন, সবাই তাদেরকে একে অপরকে সাহায্য সহযোগিতা করবে। অর্থাৎ পুলিশ অফিসারদের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকা আবশ্যক। একজন যদি আরেকজনকে সাহায্য সহযোগিতা না করে তাহলে কখনোই পুলিশ প্রশাসনে সাফল্য অর্জন করা সম্ভব নয়। এটি হলো পিআরবি 121 বিধির বক্তব্য। তার মানে প্রত্যেকটি পুলিশ সদস্য, বাস্তবে আপনি করেন বা না করেন সেটা আপনার অপরাধ, কিন্তু স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে আপনি একজন পুলিশ সদস্য হিসেবে অপর আরেকজন পুলিশ সদস্যকে সাহায্য সহযোগিতা করবেন। যদি কিনা সেই পুলিশ সদস্য আপনার নিকট কোনো সাহায্য চায়, সাহায্যটি যদি ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত আইনের মধ্যে থাকে, সেক্ষেত্রে। এটি পিআরবি 121-এর বক্তব্য। যাই হোক, এখানে আরো কিছু বিষয় আছে যেগুলো বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য ততটা গুরুত্বপূর্ণ নয়। তবে আরেকটা বিষয় আমাদের এখানে প্রয়োজন আছে, সেটি হলো যে বিষের দোকানে তল্লাশি, অর্থাৎ বিষ
পুলিশ কি বিষের দোকানে তল্লাশি করতে পারবেন বা তল্লাশি করার প্রয়োজন আছে কিনা? কারণ হলো আমরা সবসময় যেটা দেখি যে আমাদের বাজার অঞ্চলে, গ্রাম অঞ্চলে খেতে কাজ করার জন্য বা খেতে ঔষধ দেওয়ার জন্য বা পোকামাকড় নিধন করার জন্য বিষের দোকান দেওয়া হয়েছে। এটি কৃষি মন্ত্রণালয় থেকে একটা অনুমোদন নেওয়া থাকে। তো এখানে বিষের দোকানে তল্লাশি, আসলে পুলিশ কি বিষের দোকানে তল্লাশি করতে পারেন কি পারেন না? যেমন একটা বিষয় আমি বলি, যেমন আবগারির বিষয়টা আছে। আবগারি, এটা আবগারি আসলে যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোক আছেন তাদেরকে সাহায্য সহযোগিতার কথা বলা হয়েছে। তো বিশ্বের দোকানে যে তল্লাশির বিষয়টি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে যে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক, অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট যদি কোনো পুলিশ অফিসারকে দায়িত্ব দেন, তাহলে কোনো পুলিশ অফিসার 20 আইনের, অর্থাৎ 1919 সনের 20 আইনের অধীনে লাইসেন্স প্রাপ্ত যে সকল দোকান আছে সেখানে, যেখানে বিষ বিক্রয় হচ্ছে সেখানে তল্লাশি চালাতে পারবেন। মজুদের বিষয়টা তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারবেন, খাতা রেজিস্টার মিলিয়ে দেখতে পারবেন। অনুরূপ তল্লাশির ফলাফল দোকানের রেজিস্টারে তিনি লিপিবদ্ধ করবেন এবং মফস্বল ডায়েরিতে বিষয়টা উল্লেখ করবেন। তার মানে একজন পুলিশ অফিসার তিনি বিষের দোকান তল্লাশি করতে পারবেন। এই সূত্রে দেখা যায় আমাদের বিষের উপকার্থে মানুষ ক্রয় করার পর অপকার বেশি হয়ে যায়, ক্ষতি সাধন করে, এটা যাতে না হয়। তার মানে দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি যে সকল আইন তৈরি হয়েছে এই আইনগুলো যদি আমরা ভালো করে দেখি, তাহলে দেখা যায় যে পুলিশের প্রত্যেকটি কাজ এক একটা করে আইনের সাথে সম্পৃক্ত। তো কৃষির দোকানেও কিন্তু পুলিশ তল্লাশি করতে পারবেন। এটি ক্ষমতা প্রদান করবেন কে? জেলা ম্যাজিস্ট্রেট। অর্থাৎ লাইসেন্স প্রাপ্ত যারা ব্যক্তি আছেন, যাদের দোকান আছে, সেগুলো পুলিশ অফিসাররা তল্লাশি করতে পারবেন। এবং মজুদ, অর্থাৎ যারা কতটুকু ক্রয় করেছিলেন, কার কাছে বিক্রয় করেছেন, মজুদ কত আছে, এই রেজিস্টার পত্রগুলো পুলিশ অফিসার পর্যালোচনা করতে পারবেন। এবং এটা যেখানে রেজিস্টার আছে সেখানে পরিদর্শনের মন্তব্যটা লিখবেন যে কোনো ধরনের সেখানে লুকোচুরি বা কোনো অপরাধ সংগঠিত হয়েছে কিনা, এই বিষয়টা তিনি সেখানে উল্লেখ করবেন। পিআরবি 130 বিধিতে স্পষ্ট করে উল্লেখ করা আছে যে একজন পুলিশ অফিসার বিষের দোকান তল্লাশি করতে পারবেন। যাই হোক, পিআরবি 130টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে অন্যান্য যেগুলো আছে, যেমন পিআরবি 133, সভা সমাবেশ শোভাযাত্রার বিষয়ে পূর্বে তথ্য পাঠাতে হবে। আমি একটা প্রশ্ন এখানে বলি, যদিও এই বিষয়টা আসলে পিআরবি নয়, তারপরে আমরা বলি শোভাযাত্রা, মিটিং মিছিল নিয়ন্ত্রণে পুলিশের ক্ষমতা। শোভাযাত্রা, মিটিং মিছিল নিয়ন্ত্রণে পুলিশের ক্ষমতা। আসলে এই প্রশ্নের উত্তরটা হলো পুলিশ আইনের 30-এর 1 থেকে 4 পর্যন্ত। অর্থাৎ পুলিশ আইনে যে 30 ধারা আছে, 30-এর 1, 2, 3, 4, এই প্রশ্নের উত্তর। অর্থাৎ শোভাযাত্রা, মিটিং মিছিল নিয়ন্ত্রণে পুলিশের ক্ষমতা বা পুলিশ কি ব্যবস্থা নিতে পারেন। শোভাযাত্রা অর্থাৎ যারা মিটিং করবেন, কোনো শোভাযাত্রা করবেন কিংবা কোনো সমাবেশ করবেন, তো এই সভা সমাবেশ নিয়ন্ত্রণে পুলিশের কোন ধরনের ক্ষমতা দেয়া হয়েছে, আর জনসাধারণ সমাবেশ করতে গেলে পুলিশের কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে কিনা, এই বিষয়ে সম্পূর্ণ উল্লেখ করা হয়েছে পুলিশ আইনের 30-এর 1 থেকে 4 পর্যন্ত। অথচ এখানে আমরা পিআরবি দিয়ে দেই, সিআরপিসি দিয়ে দেই। নিয়ন্ত্রণ কাকে বলে? আপনি যেখানে আছেন এর বাইরে যেতে পারবেন না। অথচ এই বিষয়টা আমরা এভাবে না দিয়ে আমরা অনেক বড় করে দিয়ে থাকি যে এই করব সে করবো, আসলে তা না। তো এই পুলিশ আইনের 30-এর মধ্যে যে উল্লেখ করা হয়েছে শোভাযাত্রা, মিটিং মিছিল বা সভা সমাবেশ নিয়ন্ত্রণে পুলিশের ক্ষমতা, এখানে আমরা দিয়ে থাকি কোথায়? পিআরবি 133। আসলে বিষয়টি তা নয়। পিআরবি 133-এ বলা হয়েছে যে সমস্ত বিষয়, সমাবেশ, শোভাযাত্রা, উৎসব বা অন্যান্য অনুষ্ঠান 1861 সনের পুলিশ আইনের 30 ধারার অধীনে ক্ষমতা ব্যবহারের সম্ভাবনা রয়েছে সে সমস্ত বিষয় এলাকার সার্কেল ইন্সপেক্টর, থানার ভারপ্রাপ্ত অফিসারগণ পুলিশ সুপারের নিকট বা মহকুমা পুলিশ সুপারের নিকট সময় মতো সংবাদ প্রেরণ করবেন। অর্থাৎ এই পুলিশ অফিসারগণ, আমরা উল্টোটা বুঝে গেছি। অর্থাৎ পুলিশ অফিসারগণ যদি জানতে পারেন তার আওতাধীন এলাকায় কোনো ব্যক্তি সভা সমাবেশ, শোভাযাত্রা বা কোনো মিটিং মিছিল করার জন্য চিন্তা ভাবনা করেছেন বা মনস্থ করেছেন বা তারা করতে চাচ্ছেন, এই সংবাদটা যদি সার্কেল ইন্সপেক্টর বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পিআরবিতে সার্কেল ইন্সপেক্টর তো আগে ছিল, এখন থানার ভারপ্রাপ্ত
সার্কেল এএসপি হয়েছে, কোন জায়গায় এডিশনাল এসপিও হয়েছে। তো এখানে বলা হয়েছে এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ সার্কেল ইন্সপেক্টর বা সার্কেল এএসপি বা থানার অফিসার ইনচার্জ যখন জানতে পারবেন তার আওতাধীন এলাকাতে কোনো ব্যক্তিরা শোভাযাত্রা, সভা সমাবেশ, মিটিং মিছিল করতে চাচ্ছেন, এই সংবাদটি জানা মাত্রই তাদের দায়িত্ব হবে কাকে জানানো? পুলিশ সুপারকে জানানো। কারণ পুলিশ সুপার এইটা জানার পরে, কারণ পুলিশ সুপার তার পুলিশ লাইনে বসে কিন্তু এই তথ্যটা জানতে পারবেন না, তাহলে কাকে তথ্যটা জানতে হবে? ওই অঞ্চলে যারা দায়িত্বে নিয়োজিত আছেন তারা তারা এ ধরনের সংবাদ পাওয়া মাত্র কি করবেন? পুলিশ সুপারকে জানাবেন। এরপরে বলা আছে উৎসব উদযাপনের সময় শোভাযাত্রা, সমাবেশের নির্ধারিত তারিখ, রাস্তার নির্দেশনা একটি রেকর্ড প্রত্যেক থানায় সংরক্ষণ করতে হবে। অর্থাৎ কোন দিকে এই মিটিং মিছিল যাবে থানায় সংরক্ষণ করতে হবে। অথচ আমরা না জেনে শুনে কিন্তু পিআরবি 133 ব্যবহার করে থাকি। কি ওবায়দুল্লাহ, আমরা কি ব্যবহার করি এই প্রশ্নের উত্তরে যে সভা সমাবেশ শোভাযাত্রা নিয়ন্ত্রণে পুলিশের করণীয় সেক্ষেত্রে? এগুলো অনেক সময় তথ্য ডিএসবি নিয়ে থাকে যে স্যার অবশ্যই এটা জানাই ডিএসপি পুলিশ নিবে, সুপারকে, নেওয়ার পরে পুলিশ সুপারকে জানাবে, থানা আলারও পুলিশ জানাবে। সুপারকে জানাবে। আমরা ভুল জি ব্যবহার স্যার। করে থাকি এটা জানানোর জন্য, কিন্তু এই জনসাধারণের প্রতি কোন ধরনের নির্দেশনা দিবেন এটা পুলিশ আইনে উল্লেখ করা হয়েছে। জি স্যার। এখানে জনসাধারণকে নির্দেশনা দেওয়ার জন্য কিন্তু এই পিআরটিতে এটা উল্লেখ করা, বলছে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করবে। আচ্ছা, এরপরে 134 সভা সমাবেশ শোভাযাত্রা নিষিদ্ধকরণ। দেখো, যেমন আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে সিআরপিসির কিছু প্রশ্ন আসে যে আপনি থানার অফিসার ইনচার্জ, আপনি জানতে পারলেন আপনার থানা এলাকায় কোনো একটা স্থানে দুটি প্রতিদ্বন্দ্বী দল একই তারিখে একই সময়ে একই স্থানে সভা সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে, আপনার করণীয় কি? আপনি একজন পুলিশ অফিসার, আপনি জানলেন বা আপনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আপনি জানলেন যে আপনার থানা এলাকায় কোনো একটা স্থানে একই তারিখে একই সময়ে একই স্থানে দুটি দল সভা সমাবেশ আহ্বান করেছে। তার মানে এই সভা সমাবেশটা যদি সংগঠিত হয় তাহলে তো মারামারি হওয়ার সম্ভাবনা রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে, দাঙ্গা সৃষ্টি হবে। তাহলে আপনার করণীয় কি? এই যে একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার ইনচার্জ এই ধরনের কোন সংবাদ জানতে পারলে তিনি কি করবেন? তার দায়িত্ব হবে ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটকে বিষয়টা অবগত করা। এটাই বলেছে পিআরবি 134 বিধিতে। কি বলেছে? একজন পুলিশ অফিসার যদি মনে করেন কোন সমাবেশ বা শোভাযাত্রা নিষিদ্ধ করা প্রয়োজন, তাহলে তিনি যদি মনে করেন যে এটা আসলে নিষিদ্ধ করা প্রয়োজন, তাহলে 144 ধারা জারির জন্য তিনি ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করবেন। তবে কোন পুলিশ অফিসার এখানে এই পিআরবি অনুযায়ী কখনোই কোনো সভা সমাবেশ শোভাযাত্রা নিষিদ্ধ করার ক্ষমতা কোনো পুলিশ অফিসারের নেই। তবে মহানগর পুলিশ কমিশনার বিষয়টি কিন্তু আলাদা। পিআরবি 134 বিধিতে বলেছে কোন পুলিশ অফিসার সভা সমাবেশ শোভাযাত্রা নিষিদ্ধ করার ক্ষমতা তাকে দেওয়া হয় নাই। তবে কোন পুলিশ অফিসার যদি মনে করেন যে আইনসঙ্গত ভাবে এই সভা সমাবেশটি নিষিদ্ধ করা প্রয়োজন বা এই স্থানে 144 ধারা জারি করা প্রয়োজন, তাহলে পুলিশের করণীয় কি? পুলিশের করণীয়টা হবে তাৎক্ষণিকভাবে ওই স্থানে 144 ধারা জারি করার নিমিত্তে ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করা। আমার বিষয়টা কি বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, জি স্যার। বুঝতে জি স্যার, পারছি। বুঝছি স্যার। হ্যাঁ, হ্যাঁ বলো। আর পুলিশ এনে 24 ধারাও কি দেওয়া যাবে এটার সাথে? পুলিশের 34 ধারা, 24 ধারাটা আলাদা রে বাবা। এটা পুলিশের 24 ধারা, পুলিশ যে কোনো, দেখো একটার সাথে আমরা এটাই তো যথেষ্ট আমার। ওখানে দরকার কি? মুরগি জবাই করার পর আরেকটা জবাই করবা? যাকে 54 ধারায় গ্রেপ্তার করেছে তাকে পুলিশের 34 ধারাও গ্রেপ্তার করবা নাকি? কে? শোনো, পুলিশ আইনের 24 ধারার বক্তব্যটা হলো সমন জারি, ওয়ারেন্ট কিংবা কোনো পরোয়ানা প্রাপ্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা এটা তো এক না। আমার কথা কি বুঝতে পারছো? ওইটা পুলিশের প্রয়োজন যে হে বিজ্ঞ আদালত আমি এই জিনিসটা চাই। আর এখানে 134 বিধিতে বলছে যে হে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আমার এলাকায় এরকম সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। দুটো কি এক হলো? কে?
না স্যার। তো আমাদের এই স্যার এই বিষয়গুলো ভুলটা কত ভাঙানোর বুঝাবো, জন্যই বোঝাতে বোঝাতে শেষ। এই সমস্ত হিসাব বাদ, আমরা যখন যেটা পড়াবো ওটাই বুঝতে হবে। বোঝা গেছে রাজু? ঠিক আছে স্যার, জি স্যার। কি না কোনো সমস্যা হলো যে না এটাই কথার জন্য আমরা একটু ভুল দেখছি বা এখানে আমাদের সমস্যা হচ্ছে? না ওই স্যার, এরকম মনে হলে তো অনেক গাইডে দেখি, তো এই জন্য আমরা স্যার গাইড করবো শিওর না, আমি হয়ে একটা নিলাম। কথা বলি, আমারও গাইড আছে, আমিও বই লিখেছি, কয়েকটা বই, অসুবিধা তো নাই। তো গাইডের চেয়ে হলো মূল বই একটা নির্দেশনা, আমরা মূল বইটাকে অনুসরণ করব, কারণ মূল বইয়ে কোনো ভেজাল নাই। ওই ঠিক আমি আছে লিখেছি স্যার। এটা কোনো মূল বই না, অর্থাৎ রাষ্ট্র কর্তৃক যে সকল বই অনুমোদন দিয়েছে, যদিও আমারটাও অনুমোদন দেওয়া আছে রাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তো ওইটা এটা কিন্তু এক না। ওটা আমার ব্যক্তিগত, আমার ভাব ধারণা, আমার মতো আমি তৈরি করেছি, কিন্তু মূল বই যেটা, রাষ্ট্র যেটা সবার জন্য সমানভাবে লিখেছে, এবং ওইটাই হলো মূল, ওটাই পড়ে আমাদেরকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? জি কে স্যার। জি স্যার। এই জিনিসগুলো আগে বুঝতে হবে এখানে। তাহলে যদি কখনো প্রশ্ন আসে যে আপনি থানার অফিসার ইনচার্জ, আপনি জানতে পারলেন আপনার থানা এলাকায় একই তারিখে একই সময়ে দুটি প্রতিদ্বন্দ্বী দল সভা সমাবেশ আহ্বান করেছে, সেক্ষেত্রে 144 ধারা জারি করা প্রয়োজন, আপনার করণীয় কি? কি করবেন আপনি? আমরা কি উত্তরটা লিখবো এটার? নাজমুল, জয়পুরহাট। স্যার হ্যাঁ, আমরা কি করব যদি আমরা জানতে পারি, অর্থাৎ আমি থানার অফিসার ইনচার্জ, আমি মানে পরীক্ষা প্রশ্ন আসছে যে আপনি থানার অফিসার ইনচার্জ, আপনি জানতে পারলেন আপনার থানা এলাকায় একই তারিখে একই সময়ে দুটি প্রতিদ্বন্দ্বী দল সভা সমাবেশ আহ্বান করেছে, তো কি করব আমি সেখানে? স্যার, সেক্ষেত্রে কি 134 ধারা দিয়ে শুরু করবো? পিআরবি 134 বিতে উল্লেখ করা আছে। শুরু করব না, এটা আমরা শুরু করবো না লিখবো 44 যে দিয়ে শুরু করবো? পিআরবি 100, নো, আগে প্রথম উল্লেখ করতে হবে যে পিআরবি 134 বিধিতে উল্লেখ করা হয়েছে, কোনো পুলিশ অফিসার যদি জানতে পারেন যে কোনো স্থানে সভা সমাবেশ, মিটিং মিছিল নিষিদ্ধ করা প্রয়োজন, এবং এবং সে কারণে 144 ধারা জারি করা জরুরি, তাহলে সংশ্লিষ্ট পুলিশ জেলা অফিসার ম্যাজিস্ট্রেট। উক্ত স্থানে 144 ধারা জারি করিবার নিমিত্তে জেলা ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করবেন। আবার বিষয়টা কি আমরা বুঝতে পারছি? আলোচ্য প্রশ্নে আমি থানার অফিসার ইনচার্জ হিসাবে যদি জানতে পারি যে কোনো স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ করা প্রয়োজন বা শোভাযাত্রা নিষিদ্ধ করা প্রয়োজন এবং সে লক্ষ্যে 144 ধারা জারি করা প্রয়োজন, তখন আমি 144 ধারা জারি করিবার লক্ষ্যে ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করব। এই আবেদনটাই হলো পিআরবি 134 বিধি। আমার কথাটা কি বুঝতে পারছো? স্যার জি বুঝতে স্যার। পেরেছি স্যার। এইখানে অন্য কোনো আইন আসার সুযোগ নেই তো, কারণ পুলিশ আইনের 24 ধারা সেখানে বলা হয়েছে যে একজন পুলিশ অফিসার সমন, ওয়ারেন্ট, তল্লাশি পরোয়ানা বা অন্য কোনো বিষয় আদেশ পাওয়ার লক্ষ্যে আবেদন করবেন, ওইটার এটার এক হলো না। আমার কথাটা কি বুঝতে পারছো? অর্থাৎ জি স্যার। পুলিশ আইন এবং পিআরবি দুটো যদিও একত্রিত ভাবে চলে, তারপরেও আমাদের এখানে যেহেতু আছে সরাসরি এখানে স্পষ্ট করে বলে দিয়েছে যে একজন পুলিশ অফিসার কোনো অবস্থাতেই সভা সমাবেশ নিষিদ্ধ করতে পারেন না। কে সাইফুল, ঢাকা জেলা? স্যার। কোনো সমস্যা আছে এটা বোঝার? না স্যার। আচ্ছা, 137, আমরা পিআরবি তে অনেকগুলো বিষয় আছে, আমরা একটু দেখি। পুলিশ আইনের 31, 32 ধারার অধীন ব্যবস্থা, শোভাযাত্রা, এগুলো আমাদের এরকম প্রয়োজন নেই। ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেপ্তার, ম্যাজিস্ট্রেট যদি কাউকে গ্রেপ্তার করেন তাহলে কি ব্যবস্থা গ্রহণ করবেন? আমরা চলে আসি সভা সমাবেশ, শোভাযাত্রা, ছত্রভঙ্গকরণ। দেখো, একটা কথা বলা হয়েছে পিআরবি তে কোনো অবস্থাতেই, পিআরবি দিয়ে কোনো অবস্থাতেই সভা সমাবেশ, শোভাযাত্রা ছত্রভঙ্গ করা যাবে না। যদি কখনো পরীক্ষার প্রশ্ন আসে যে আহ সভা সমাবেশ, শোভাযাত্রা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশের করণীয় কি, আসলে একটা সভা সমাবেশ, শোভাযাত্রা ছত্রভঙ্গ, তাহলে ছত্রভঙ্গের কথাটা যদি আসে, ছত্রভঙ্গ কখন করতে হয়? যখন কিনা
বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হয়, এই তো নাকি? জি জি স্যার। স্যার। একটা সবার সমাবেশ, এটাকে ইচ্ছা করলে আমরা ছত্রভঙ্গ করতে পারি না। করতে পারি তখন যদি কিনা ওই সমাবেশটি বেআইনি সমাবেশে পরিণত হয়, সেক্ষেত্রে, তাই না? জি স্যার। আচ্ছা, জি স্যার। পিআরপি অনুযায়ী কি কোনো সবার সমাবেশ ছত্রভঙ্গ করা যাবে? আইনে কোনো ক্ষমতা দেওয়া হয়েছে কোথায়? সিআরপিসি অনুযায়ী, অর্থাৎ সিআরপিসির 27। 127 বলা হয়েছে যে পুলিশ অফিসার অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিংবা ম্যাজিস্ট্রেট সবার সমাবেশ ছত্রভঙ্গ করতে পারেন কি পারেন না, ক্ষমতা সেখানে দেওয়া হয়েছে। তাহলে পিআরপিটা কি বলছে? যে 1861 সনের পুলিশ আইনের 30-3 ধারার অধীনে লাইসেন্স প্রাপ্ত, অর্থাৎ যে সমাবেশটি করার জন্য পুলিশ অফিসার অনুমতি দিয়েছে, ওই সমাবেশটা, শোভাযাত্রা কেবলমাত্র ফৌজদারি কার্যবিধির 128 ধারায় বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করা যেতে পারে, যদি কিনা 27 ধারা অমান্য করেন। তার মানে কি? ছত্রভঙ্গ করা যেতে পারে, ছত্রভঙ্গ করা যেতে পারে। ছত্রভঙ্গ করার আদেশ দেওয়ার ক্ষমতা কত? 127 ধারা সিআরপি। 27। আর ছত্রভঙ্গ করা যাবে, করার ক্ষমতা দেওয়া হয়েছে কত ধারায়? 128। একটু ভালো করে বোঝো, 127-এ তুমি ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারবা, এবং আদেশ দেওয়া মাত্রই তুমি থানার অফিসার ইনচার্জ এই বেআইনি সমাবেশ, শোভাযাত্রা যেটা কিনা বেআইনি সমাবেশে পরিণত হয়েছে, এটি ছত্রভঙ্গ করার আদেশ তোমার দেওয়ার ক্ষমতা হয়েছে থানার অফিসার ইনচার্জ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সিআরপিসি 127 ধারায়। আর জনসাধারণের দায়িত্ব আছে ছত্রভঙ্গ হওয়া। যদি ছত্রভঙ্গ না হয়, তুমি তো 127 ধারায় ছত্রভঙ্গ করতে পারো না। ছত্রভঙ্গ করার ক্ষমতা কত ধারায় দেওয়া হয়েছে? 127-এ না 28-এ? 128-এ। 127-এ বলা হয়েছে ছত্রভঙ্গ করার আদেশ দিবা। আদেশ। তারা যদি না মানে, আদেশ। তাহলে 128 তোমাকে করার ক্ষমতা দেওয়া হয়েছে 28-এ। এই কথাটা এখানে বলা হয়েছে। তার মানে এখানে একটা বিষয়, এই পিআরবির 143 বিধি অনুযায়ী কখনো ছত্রভঙ্গ হওয়ার আদেশ দেওয়ার ক্ষমতা কিন্তু দেওয়া হয়নি। এখানেও বলা হয়েছে যে ভাই আমার কাছে না, তোমরা এই বেআইনি জনতা, অবৈধ জনতা বা অবৈধ সমাবেশ ছত্রভঙ্গ করার প্রয়োজন দেখা দিলে সিআরপিসিতে চলে যাও। আমার কথাটা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে। এগুলো আসলে কখনো পরীক্ষায় আসে না, তারপরে জানা প্রয়োজন, মাঝে মাঝে এমসিকিউতে আসে এগুলো। তো তোমাদের সঠিকটা জানতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। দেখো, এই যে আমাদের ভুলগুলো, এই ভুলগুলো সংশোধন করা খুব জরুরি। আমাদের আইনটা আমরা ভালো করে বুঝি না, বোঝার চেষ্টাও করি না। যারা বিভাগীয় পদোন্নতি পরীক্ষা দেয় তারা চেষ্টা করে কোন রকম একটু আমরা বুঝে শুনে যাতে পরীক্ষা পাশ করতে পারি। এগুলো এইভাবে না, এটা সবার জন্য প্রয়োজন। এই জন্য আমাদের একটু দরকার হলো আমরা যাতে এই জিনিসটা ভালো করে বুঝি। হ্যাঁ, তো এই জিনিসটাই আমাদেরকে একটু বুঝতে হবে। আমরা যদি এখন দেখি, যেমন পিআরবি 145 বিধি, কেন কথাটা বলছি? কথা নাই বার্তা নাই, প্রশ্ন চলে আসছে। তল্লাশি বলতে কি বুঝেন? তল্লাশির আগে, তল্লাশির সময়, তল্লাশির পরে করণীয় কি? এই যে একটা গৃহ তল্লাশি করছে পুলিশ মালামাল উদ্ধারের লক্ষ্যে, এই যে পুলিশ যে গৃহ তল্লাশি করবেন, তো গৃহ তল্লাশির সময় যে সশস্ত্র পুলিশ দল নিয়োগ, পিআরবি 145, আসলে বিষয়টি তা নয়। আবার দেখা যায় যে আপনি একটা অপমৃত্যু সংবাদ পেয়েছেন বা গলায় রশি দিয়ে কেউ আত্মহত্যা করেছে, আপনি সেখানে গিয়েছেন সুরতাল প্রতিবেদন প্রস্তুত করার জন্য। তো সুরতাল প্রতিবেদন প্রস্তুত করতে গিয়ে আপনি সেখানে আবার উল্লেখ করেছেন যে আহ, আমি সশস্ত্র পুলিশ দল নিয়োগ করব, পিআরবি 145 বিধি। আসলে এটা কিন্তু সঠিক না। তাহলে পিআরবি 145 বিধিটা কি? যেমন আমরা দেখেছি সিআরপিসির 127 ধারায় পুলিশ বেআইনি জনতা ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারবে। 128-এ বলছে যে আদেশ দিলেন, তারা ছত্রভঙ্গ হলো না। 128-এ বলছে আপনি কি করতে পারবেন? আপনি বেসামরিক পুরুষ ব্যক্তির সাহায্য নিতে পারবেন, শক্তি প্রয়োগ করতে পারবেন, প্রয়োজনে বিনা পরোয়ানায় আপনি গ্রেপ্তার করতে পারবেন, সবকিছু আপনি করবেন। এই
বেআইনি জনতা ছত্রভঙ্গ করার লক্ষ্যে। এখন আপনার কাছে যে সকল ফোর্স আছে, ওই পুলিশ দ্বারা আপনার ওই বেআইনি জনতাটাকে ছত্রভঙ্গ আপনি করতে পারতেছেন না, বা আপনি থানার অফিসার ইনচার্জ, আপনি দেখলেন যে কোনো স্থানে একটা বড় রকমের দাঙ্গা বেঁধে গিয়েছে, বা সেখানে যারা এই দাঙ্গায় সমবেত হয়েছে বা যারা এই বড় রকমের গন্ডগোল করছে তারা বিভিন্ন ধরনের অস্ত্রে শস্ত্রে সজ্জিত, তাহলে আপনার করণীয় কি? এটাই হলো পিআরবি 145-এর বক্তব্য। অর্থাৎ সেখানে বলা হয়েছে কোন থানার অফিসার ইনচার্জ যদি জানতে পারেন কোন স্থানে দাঙ্গা বেঁধে গিয়েছে, গুরুতর গোলযোগ দেখা দিয়েছে, দাঙ্গা দেখা দিয়েছে বা উপক্রম হয়েছে, বা একটা সশস্ত্র দল অপরাধ করেছে বা অপরাধ করার সম্ভাবনা রয়েছে, তাহলে থানার অফিসার ইনচার্জ কি করবেন? তার থানায় যে সকল পুলিশ সদস্য আছে তাদেরকে তার থানায় ইস্যুকৃত অস্ত্রে শস্ত্রে সজ্জিত করবেন এবং তাদেরকে সাথে নিয়ে ওই সশস্ত্র দলকে মোকাবেলা করিবার লক্ষ্যে বা ওই সশস্ত্র দলকে প্রতিহত করিবার লক্ষ্যে অফিসার ইনচার্জ এই পুলিশ সদস্যদের নিয়ে সেখানে রওনা করবেন। অথচ আমরা না জেনে শুনে মুরগি মার্ডার কেস, মুরগি মারা গেছে, সেখানে আমরা গিয়ে কি দায়িত্ব পালন করব? সেখানে গিয়েও পিআরবি 145 বিধি আমরা উল্লেখ করতেছি। এটা আমাদের পরীক্ষার প্রশ্ন নয়। সশস্ত্র পুলিশ দল মোতায়েন বা নিয়োগ, এটা ওই বাড়ি চুরি গেছে চোরাই মালামাল উদ্ধারের সময় এটা প্রয়োগ নয়। আমরা এই আলু ভর্তার মতো কথা নাই বার্তা নাই 145 পিআরবি, এটা আমাদেরকে সঠিকটা শিখতে হবে। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার। কি মিস্টার ওবায়দুল্লাহ, আমার কথা একটু পড়ে দেখো বইয়ে কি লেখা আছে। স্যার এতদিন তো জানতাম যে আসামি গ্রেপ্তার করতে গেলেও 145 মারতে হয়, ওই তল্লাশি করতে গেলেও আমরা 145 দেয়, কিন্তু তাহলে এটা যে সভা সমাবেশের জন্য প্রস্তুত এটা তো জানা ছিল তোমরা না। তাহলে মূল বইটা পড়ে দেখো, তুমি পড়ে শোনাও আমাকে, পিআরবি 145 পড়ো, তার মানে ভুলটা সংশোধন হবে। শোনো, আমি কোনো ওই মানে মুখটা খসখসা, বুঝতে পারছো, মুখে কোনো রসকস নাই, তো স্পষ্ট বলি তো আইনটা এত সহজ না, আবার এত কঠিনও না, আমাদের পড়তে হবে। তাও কি বলা আছে? কোন থানার অফিসার ইনচার্জ যদি অবগত হন যে কোনো গুরুতর দাঙ্গা বা গোলযোগ বাঁধিয়া গিয়াছে, বাঁধিবার উপক্রম হয়েছে, অথবা কোনো সশস্ত্র দল অপরাধ করেছে বা অপরাধ করিতে উদ্যুক্ত হয়েছে, অথবা যে লোকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে লোকটি নিজেকে মারাত্মক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে রেখেছে, তাহলে অফিসার ইনচার্জ কতিপয় কনস্টেবলকে থানায় সরবরাহকৃত আগ্নেয়াস্ত্রে সজ্জিত করতে পারবেন। তিনি নিজেই উক্ত কনস্টেবল অধিনায়ক গ্রহণ করবেন, প্রয়োজনে সেখানে এএসআই দিবেন ও সাব ইন্সপেক্টর দিবেন, তাদেরকে সেখানে প্রেরণ করবেন। এই তো বিষয়টা নাকি? কারণ চুরির জি স্যার। মালামাল উদ্ধার করতে গিয়ে তোমার এই পিআরবি 145 ব্যবহার, এটা আমাদেরকে পরিহার করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার, শুধু বেআইনি জি স্যার, সমাবেশে বুঝতে পারতেছি। 145 আসবে, আর কোথাও আসবে না 145। সোজা কথা। এই ছত্রভঙ্গ করার ক্ষেত্রেও তো না, কি তুমি আবার করলা? এখানে বক্তব্যটা হলো যদি এইরকম পরিস্থিতি বাধে তখন অফিসার ইনচার্জ কি করবেন, যদি বাধে বা বাধার উপক্রম হয়, এটা তো ওইটা বিষয়। সশস্ত্র এইটা এই জন্য বললাম যে পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো দেয়া খুব সহজ, কিন্তু আমরা এত ধারা ব্যবহার করি, ধারা ব্যবহার করতে করতে আমাদের অবস্থা খারাপ, তাই না? কে? নয়ন, নয়ন। ওই যে একটা মনে করি স্যার, স্যার যত বেশি ধারা দিতে পারবো তত চমকপ্রদ হবে, তত মনে হয় আমার বেশি মার্ক পাবো। হ্যাঁ, এটা চারঘাট, ভালো হবে যত ধারা দেওয়া যায়। রাজশাহী চারঘাট, আব্দুল সালাম তো চট্টগ্রাম, তাই না? সিএমপি। জি স্যার। তার মানে সারা বাংলাদেশে আমাদের এখানেই আছে, এই তো। কিন্তু সারা বাংলাদেশের সদস্য থেকে লাভ কি যদি কিনা আমরা সঠিকটা জানতে না পারি? আমাদের সঠিকটা জানতে হবে। দেখো, আইন খুবই সহজ আবার কঠিন, আইনটাকে প্রয়োগ করতে হবে। আইন প্রয়োগ করার আগে জনসাধারণের সাথে আমাদের এই যে পিআরবি 33 বিধিতে বলেছে সুসম্পর্ক বজায় রাখতে হবে, হ্যাঁ, তাই বলে চোরের সাথে না, চাঁদাবাজের সাথে নয়।
যাই হোক, তাহলে কি পিআরবি 135 আমরা বুঝতে পারছি, না কারো জানার কিছু আছে? হ্যাঁ, কি? জি স্যার, বুঝছি স্যার 145। আচ্ছা, এই যে আমরা একটা বিষয় আমরা দেখি যে সিআরপিসি তে উল্লেখ করা হয়েছে যে বেআইনি জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটও আদেশ দিতে পারবেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও আদেশ দিতে পারবেন। তো এমন একটা স্থান, সেখানে ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। তো কোনো স্থানে যদি একটা সশস্ত্র পুলিশ দল, অর্থাৎ এই বেআইনি জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে যদি সেখানে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন এবং পুলিশ অফিসার উপস্থিত থাকেন, তাহলে নেতৃত্ব কে দিবেন? ম্যাজিস্ট্রেট স্যার। আচ্ছা, তাহলে ম্যাজিস্ট্রেট আদেশ দিবেন, ম্যাজিস্ট্রেটের আদেশে এই বেআইনি জনতা ছত্রভঙ্গ হবে, পুলিশ কাজকর্ম করবেন। কিন্তু এই পুলিশ ফোর্সটাকে, এই পুলিশগুলোকে কন্ট্রোল কে করবেন? পুলিশ অফিসার। পুলিশ অফিসার। এটাই বলেছে পুলিশের বিআরবি অধীনে 151 বিধিতে। এখানে স্পষ্ট করে বলা আছে যে দাঙ্গা দমন অথবা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করিবার কাজে নিয়োজিত একটি সশস্ত্র দলের সাথে যদি কোনো ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন, তাহলে পুলিশ দল কি দায়িত্ব পালন করবে? আপনি আগেই ম্যাজিস্ট্রেট না বলার মাত্রই আপনি রাইফেল নিয়ে দৌড় দিয়ে গুলি করবেন, এটা কিন্তু আইনে বলে নাই। কি বলছে? একজন দলের নায়ক কর্তৃক পুলিশ দলের কর্তব্যে নিয়োজিত থাকিবার মর্মে তিনি হস্তক্ষেপ করবেন না। অর্থাৎ ম্যাজিস্ট্রেট এই পুলিশগুলোকে কিভাবে মোতায়েন করবেন, এক্ষেত্রে কিন্তু ম্যাজিস্ট্রেট হস্তক্ষেপ করতে পারবেন না। কখন বল প্রয়োগ করতে হবে এবং কখন গুলিবর্ষণ করতে হবে, সেজন্য ম্যাজিস্ট্রেটে দায়ী থাকবেন। তার মানে কোন স্থানে যদি পুলিশ এবং ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন, তাহলে এই বেআইনি জনতা ছত্রভঙ্গ করিবার ক্ষেত্রে নির্দেশনা কে দেবেন? ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট। কখন গুলি চালনা করতে হবে, কখন গুলি চালনা বন্ধ করতে হবে, এই নির্দেশনা কে দিবেন? দলের অধিনায়ক না ম্যাজিস্ট্রেট? ম্যাজিস্ট্রেট স্যার। আচ্ছা, ম্যাজিস্ট্রেট স্যার। প্রয়োজন দেখা দিলে তিনি পুলিশ দলের নায়ককে বল প্রয়োগ করিতে বা গুলি চালাইতে নির্দেশ দিবেন, কিন্তু উহা নির্দেশ পালনের ক্ষেত্রে পুলিশ অফিসারের কাজে তিনি হস্তক্ষেপ করবেন না। ভালো কথা। এখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে ম্যাজিস্ট্রেট কি ব্যবস্থা নেবেন, রিপোর্ট দিবেন 156 পিআরবি অনুযায়ী। তার মানে এই আমরা যে বিষয়টা এখানে দেখলাম যে একজন পুলিশ অফিসার তিনি যখন কোনো জায়গায় এই বেআইনি জনতা বা মারাত্মক গোলযোগ দেখা দিতে পারে এ ধরনের কোনো স্থানে নিয়োজিত আছেন, কিন্তু তথায় একজন ম্যাজিস্ট্রেটও আছেন, তাহলে ম্যাজিস্ট্রেট কি দায়িত্ব পালন করবেন, পুলিশ দল কি দায়িত্ব পালন করবেন, সেটাই উল্লেখ করা হয়েছে পিআরবি 151 বিধিতে। আরো কিছু বলার আছে এখানে? না স্যার। স্যার হ্যাঁ, স্যার যদি প্রশ্ন আসে, স্যার বেআইনি সমাবেশের পূর্বে পুলিশ অফিসার করণীয় কি, তাহলে কি লিখবো, তখন কি লিখবো স্যার? বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করিবার আগে পুলিশ অফিসারের করণীয় কি, তাহলে এই বিষয়টা আমাদের কিন্তু পিআরবি 152 বিধিতে উল্লেখ করা হয়েছে। যেমন পরীক্ষায় একটা প্রশ্ন আসে গুলিবর্ষণের আগে, গুলিবর্ষণের সময়, গুলিবর্ষণের পরে, এটা কিন্তু এখানে। কিন্তু ছত্রভঙ্গ করার আগে পুলিশের করণীয় কি, এটা কিন্তু পিআরবিতে। আপনি ছত্রভঙ্গ করবেন 127-এ, তো আপনি 127-এ আপনাকে ছত্রভঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে, 128-এ আপনি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তো এখন এই অধিনায়ক কি দায়িত্ব পালন করবেন এখানে? অর্থাৎ পুলিশগুলোকে সারিবদ্ধভাবে দাঁড়াবেন, কি বলবেন না বলবেন, অর্থাৎ নির্দেশনাগুলো সম্পর্কে বলা হয়েছে 152। তার মানে 152 প্রয়োগের ক্ষেত্রে হলো গুলিবর্ষণের আগে অধিনায়ক কি ব্যবস্থা গ্রহণ করবেন। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। স্যার যদি ছত্রভঙ্গের কথা উল্লেখ না ছত্রভঙ্গ থাকে, করার কিন্তু আগে বেআইনি কি সমাবেশের ব্যবস্থা পূর্বে নেবেন, পুলিশ অফিসার। তাহলে সিআরপিসির 127 ধারা, অর্থাৎ বেআইনি জনতা ছত্রভঙ্গ করিবার আগে পুলিশ অফিসারের করণীয় কি, সিআরপিসির 127। যে যতই বলুক, কারণ সিআরপিসির 127 ধারায় বলেছে একজন পুলিশ অফিসার অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেট বেআইনি জনতা ছত্রভঙ্গ করিবার আদেশ দিতে পারবেন। ওখানে বলে নাই ছত্রভঙ্গ কইরা ফালাই দিবেন। ছত্রভঙ্গ করার ক্ষমতা দিয়েছে 128-এ, কিন্তু আপনি নির্দেশনা দিতে পারবেন 127-এ। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই তোমরা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এই জিনিসগুলো বুঝবা। শোনো, একটা ঘটনা হলো কি, আমাদের ওই ছাত্রের চেয়ে শিক্ষকের সংখ্যাটা অনেক বেশি। তো শিক্ষক যেহেতু বেশি, তো সে কারণে আমাদের একটু হলেও
মূল বইটাকে অনুসরণ করতে হবে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। কখনোই এটা ভুল করা যাবে না। তাহলে এই পিআরবি 152 পরিচালক বা অধিনায়ক পুলিশ অফিসারগণ কর্তৃক সশস্ত্র দলসমূহ নিয়ন্ত্রণ, অর্থাৎ আপনি পার্টির ইনচার্জ, আপনার সাথে অনেকগুলো পুলিশ সদস্য গেছে, এটাকে কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন? আপনি যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে তো যা ইচ্ছে তাই করবে, কি তাই না? তো জি আপনাকে স্যার। তো আগে জানতে হবে কি করতে হবে। তো সেখানে বলছে যে দাঙ্গা দমন অথবা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করিবার কাজে নিয়োজিত সশস্ত্র দলের অধিনায়ক দায়িত্বে নিযুক্ত পুলিশ অফিসার নিম্নোক্ত সতর্ক বাহিনী দুঃখিত নিম্নোক্ত সতর্কতা অবলম্বন করবেন। এক, তিনি তাদেরকে এমন ভাবে শ্রেণীবদ্ধ করবেন, কাকে? পুলিশদেরকে, যাহাতে অবস্থা অনুসারে গুলি চালনা করা হলে সমস্ত ক্ষেত্রটি সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা যায়, অল্পতে যেন গুলিবর্ষণ নিয়ন্ত্রণ করা যায়, এবং তাদেরকে জনতার এত কাছাকাছি নিয়ে যাবেন না যাতে জনতা তাৎক্ষণিকভাবে পুলিশকে হামলা করেন। তার মানে কি নির্দেশনা, আপনি গুলিবর্ষণের আগে কি কি নির্দেশনা দিবেন, অর্থাৎ বেআইনি জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে নয়, অর্থাৎ বেআইনি জনতা ছত্রভঙ্গ করার আদেশ দিয়েছেন, ছত্রভঙ্গ হচ্ছে না, এখানে আপনি গুলি বর্ষণ করা প্রয়োজন। গুলি বর্ষণ করার ক্ষমতা আপনাকে দিয়েছে কোথাও? পিআরবি 153 বিধিতে। কিন্তু গুলি বর্ষণ করার আগে কি কি নির্দেশনা দিবেন আপনার সদস্যদেরকে, সেটাই উল্লেখ করা হয়েছে পিআরবি 152 বিধিতে। কি বেলাল, চট্টগ্রাম বলো। স্যার তাহলে এখানে বেআইনি সমাবেশকে ছত্রভঙ্গ করার পূর্বে আমাদের আসবে সিআরপিসি 127, আর বেআইনি 127 সমাবেশকে শোনো শোনো, পুলিশকে যে বেআইনি জনতা ছত্রভঙ্গ করার ক্ষমতা দেওয়া হয়েছে, এই ক্ষমতাটাই হলো 128 ধারা। কিন্তু পুলিশ যে নির্দেশ দিতে পারবেন ছত্রভঙ্গ করে ফেলবেন, কিভাবে ছত্রভঙ্গ করে ফেলবেন? গ্রেপ্তার করে, শক্তি প্রয়োগ করে, বেসামরিক পুরুষ ব্যক্তির সাহায্য নিয়ে ছত্রভঙ্গ করে ফেলবেন 128। কিন্তু ছত্রভঙ্গ করার আপনি আদেশ দিতে পারবেন 127। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কি তুষার সরকার, তুষার জানি কোন জেলা? তুষার কোন জেলা ভাই তোমার? যাই হোক, কথাটা বুঝতে হবে না, বুঝতে পারছো তুমি? তুষার কোন জেলা? ঝিনাইদহ। যাক ভালো, তাহলে আমরা কি বিষয়টা বুঝতে পারছি? জি স্যার। এই যে আমরা কথা নেই বার্তা নেই, এই যে 5ই আগস্টের কতগুলো গন্ডগোল গেছে, এটা গেছে ওটা গেছে, অনেক পুলিশ খুন হয়েছে, আবার পুলিশ খুনও করেছে, এটাও তো সত্যি। তো কথা নেই বার্তা নেই, আপনি তো গুলি করতে পারবেন না। যেমন দেহরক্ষার অধিকার আপনি প্রয়োগ করতে পারবেন কখন? যতক্ষণ পর্যন্ত আপনার দেহের প্রতি হুমকি থাকে, আশঙ্কা থাকে, ততক্ষণ পর্যন্ত। অর্থাৎ একজন লোক আপনাকে মারার জন্য পিস্তল তাক করেছে, আপনিও পিস্তল তাক করতে পারবেন, সে পিস্তল তাক করলেই আপনি গুলি করে দিতে পারবেন না, আর গুলি করলেও মারতে পারবেন না, প্রাণে মারতে পারবেন না। প্রাণে মারতে গেলে 100 ধারার যে 6টি উদাহরণ আছে এটার মধ্যে পড়তে হবে। তো আপনি যখন গুলি করলেন, জনতারা ছত্রভঙ্গ হয়ে গেল, তখন কি ধরে ধরে গুলি করার কোনো প্রয়োজন আছে কি? না স্যার। না স্যার। বা আপনার একটা গুলি শব্দ শুনে জনসাধারণ চিপা গলির মধ্যে ঢুকেছে, আপনি গলির মধ্যে ঢুকে মারবেন কি? না। এখনই তো কথা হবে স্যার তাহলে কি আমরা গুলি খেয়ে মরবো? আসলে আইনের বিষয়টা এমন ভাবে উল্লেখ করা হয়েছে, আপনাকে সেটা সেভাবে বুঝতে হবে। জি স্যার, ভারসাম্য বজায় রেখে কাজ করতে হবে, এতটুকু আর কি স্যার। এই জিনিসগুলো বুঝতে হবে। আপনি একটা গুলি করেছেন, একজন লোক আপনাকে, যেমন আমরা যদি দেখি, যেমন কক্সবাজারের একটা ঘটনা, এই ইন্সপেক্টর প্রদীপ, এই ভদ্রলোকের যে ঘটনাটা, ওখানে যে লিয়াকত ছিল, আপনি কিভাবে প্রমাণ করবেন? আপনি গুলি করেছেন, সে লোকটা পড়ে গেছে, দ্বিতীয় গুলি তো আপনার করার প্রয়োজন নেই। পুলিশ কি উদ্দেশ্যে গুলি করে? ওকে মারার জন্য গুলি করে না, যাতে ওই লোকটার কাছ থেকে পুলিশ রক্ষা হতে পেতে পারে। তা সে তো পড়েই গেছে, তাই দ্বিতীয় গুলি করার প্রয়োজন নেই তো। তাকে নিয়ন্ত্রণ করতে যতটুকু দরকার। এটা কি বাংলা সিনেমা নাকি, যে গুলি খাওয়ার পরে পড়ে গেছে, হঠাৎ করে যাওয়ার সময় ভিলেন একটু মাথা চাড়া দিয়ে পিস্তল নিয়ে আবার গুলি করে? বাংলা সিনেমা, এটা বাস্তবে না। তো এই যে জিনিসগুলো, এটা আমাদের বুঝতে হবে, আমাদের এই ভুলগুলোই আমাদেরকে নিচের দিকে নিয়ে যায়।
দেখো আমার বক্তব্যগুলো আসলে আমি যেভাবে কথা বলি কেউ পছন্দ করে কেউ করে না, এটা তোমাদের বিষয় ভাই। আমি আমার মতো চলে যাব, বাকি দিনগুলো এভাবেই চলবে। অনুরোধ থাকলো একটাই, আইন যেটা করতে বলেছে সেভাবে করতে হবে। আমাদের এই এত বড় রদবদল হচ্ছে, যাচ্ছেন তমুক যাচ্ছেন, বড় সাহেবরা যাচ্ছেন, ওনারা কিন্তু এভাবে কখনো এই কোনো ফোর্সকে কোনো জায়গায় মোতায়েন করার আগে এভাবে ব্রিফিং করে না। এগুলো ব্রিফিং করলেই কিন্তু অনেকটা সমস্যার সমাধান হতো। এই যে গতকালকে যে ঘটনাটা ঘটেছে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে, এখানে পুলিশেরও অতি উৎসাহী, পুলিশের কোনো সমস্যা আছে এবং ছাত্রদেরও সমস্যা আছে, কিন্তু পুলিশের ব্যঙ্গতায় আমরা দেখতেছি যে পুলিশের প্রতি ব্যঙ্গ করে মানুষের কথা বলতেছে। শেষে কি হলো, অতি উৎসাহী যারা পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেল। তাহলে কি হলো, ওখানে যাওয়ার আগে যদি এভাবে ব্রিফিং দেওয়া হতো যে তোমরা যারা ওখানে যাচ্ছ ওখানে কিন্তু ছাত্ররা থাকতে পারে, হতে পারে সে গাঁজা খেললো যেটা খেললো না কেন, ধরো সে ব্যবস্থা দেন, আইন আছে তো। কথাটা বুঝতে পারছো তো? এই জন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ব্রিফিং করা প্রয়োজন। যাই হোক, তাহলে পিআরবি 152 দেখলাম। আমরা সর্বশেষ যেটা আলোচনা করব, পুলিশ, এই যে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন, আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন পুলিশ, গুলি ছুড়তে পারবেন, আইনে ক্ষমতা দিয়েছে, কিন্তু মারবেন কখন, মেরে ফেলবেন কখন, যখন কিনা পুলিশ আক্রান্ত হয়েছে। এই পিআরবি 153 বিধিটা আমাদের খুবই জরুরি। এই প্রশ্নটা কিরকম আসে, পুলিশ কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন, বা পুলিশ কর্তৃক আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষেত্রগুলো আলোচনা করুন। পুলিশ কি গুলি করে কাউকে হত্যা করতে পারেন? হ্যাঁ পারেন। কখন পারেন? 3টা ক্ষেত্রে পারেন। দেহ রক্ষার প্রয়োজনে, পেনাল কোডের 96 থেকে 106। আর কখন পারেন? দেহ এবং সম্পত্তি রক্ষার প্রয়োজনে। আর কখন পারেন? বেআইনি জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে। আর কখন পারেন? আসামির পলায়ন রোধ করবে। গুলি চালনা করতে পারবেন। মারতে পারবেন তা এখানে বলে নাই। তাহলে মারতে পারবেন কখন? যদি 100 ধারার যে 6টি উদাহরণ আছে সেটার মধ্যে যদি পড়ে, 103 ধারার যে 4টি উদাহরণ দেয়া আছে তার মধ্যে যদি পড়ে, 46-3 ধারা অনুযায়ী সেই আসামিটা যদি যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হয় বা মৃত্যুদণ্ডের দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হয়, তখন মারলে আপনার কোনো অপরাধ হবে না, কিন্তু আপনি গুলি চালাতে পারবেন। পিআরবি 153 বিধিতে বলছে। তাহলে মারলে আপনার অপরাধ হবে না কখন? যদি কিনা 100 ধারার যে উদাহরণটা আছে এটার মধ্যে ফুলফিল হয়, তখন 103 ধারার যে উদাহরণ দেওয়া আছে তখন। তো আমরা এই জিনিসগুলো তো সঠিকভাবে বুঝছি না। কথা নেই বার্তা নেই, প্রশ্ন দিল যে বেআইনি জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে, একেবারে মাইরেটারে শেষ। আমরা তো মারার কথা বলি নাই, আমরা বলছি পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন কি পারেন না। তো এই যে পিআরবি 153, এটা আমরা কালকে, আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কালকে আমরা আবার রাত 10টায় এটা আলোচনা করব। যাই হোক, অনেক গল্প হলো, কারো কিছু বলার থাকলে বলতে পারো। হ্যাঁ নাজবুল। পিআরবি 152, পিআরবি 151 আর 152 কি ধরনের প্রশ্ন হতে পারে স্যার? 152টা হলো যে গুলিবর্ষণের আগে সশস্ত্র পুলিশ দলের করণীয়, আর 151 যে কোনো স্থানে বেআইনি জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন তাহলে অধিনায়কের করণীয় কি। উপস্থিত ম্যাজিস্ট্রেটের করণীয়। কারণ এই যে সিআরপিসির 127 থেকে শুরু করে 132 পর্যন্ত, সেখানে পুলিশের কথা বলা হয়েছে, ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়েছে, সামরিক বাহিনীর কথা বলা হয়েছে। তো এখানে অনেকগুলো বিষয় আছে। তো ওইখানে তো আর বলে নাই পুলিশ কি করবে, সামরিক বাহিনী কি করবে, কিন্তু এখানে নির্দেশনা দিয়েছে যে পুলিশ, তোমার সাথে যদি একজন ম্যাজিস্ট্রেট থাকে তা পুলিশ কে থাকবে, তা তুমি কি করবা সেখানে? তুমি যদি ম্যাজিস্ট্রেটকে বলো যে স্যার আপনি পাবলিক মানুষ, আপনি বোঝেন না, আমরা গুলি করে আসি, তা তো হবে না। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। তো যাই হোক, আরো কিছু বলার থাকলে বলতে পারো। আর কারো কিছু বলার আছে? স্যার হ্যাঁ তুষার। বলছি স্যার, এই যে স্যার কোনো পিডিএফ স্যার কি দিবেন নাকি স্যার? আমি কোনো পিডিএফ দেই না ভাই, আমার রেকর্ডিং গুলো পিডিএফ, আমি কোনো পিডিএফ দেই না।
স্যার আমি তো স্যার ওই যে কিছু পরে ভর্তি হয়েছে তো আমি তো স্যার ওই যে গত যে এইগুলো ওগুলো তো পাই নাই স্যার আমার এগুলো পাবা না, এগুলো তোমাকে ওই যে আমরা যে গ্রুপে অ্যাড করে নেব, কারণ তুমি যে যে তারিখে যোগদান করেছো ক্লাসে, এরপরে যতগুলো ভিডিও আপলোড হবে সেগুলো তুমি দেখতে পাবা। এর আগের গুলো হয়তো দেখতে পারো, ওখানে জানি না কি সিস্টেমে কে দেখে। আমাদের কোনো পিডিএফ নাই, আমরা এটা করি না, ওই নোট দেওয়ার মতো এটা কি system। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে স্যার? না, ওটা ফেসবুকের গ্রুপ আছে, আমি অ্যাড করে দিচ্ছি আজকে তোমাদেরকে। কথাটা বুঝতে পারছো শিকড় যেটা ওটা। স্যার। তুষার, বোঝা গেছে? আমি কোনো ঠিক ওই আছে, স্যার। গাইডলাইন লিখিত জি, দেই স্যার। না, ওইটা আবার বিক্রি হয় কেজি জি, দরে, স্যার। এগুলোর মধ্যে নাই ভাই। জি স্যার। তো সবাই ভালো থাকো, কালকে কথা হবে। ধন্যবাদ সবাইকে। আমাদের দায়িত্ব আসসালামু আমাদের আলাইকুম। সঠিকভাবে পালন করতে হবে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। ধন্যবাদ।